পাহাড়, নদী, সমুদ্র, গহীন জঙ্গল, বিশাল হাতির পাল, বনের ময়ূর, সবুজ মায়াবী গ্রাম, পাশাপাশি থাকবে চকচকে চোখ ধাঁধানো শহর। এই চোখ ধাঁধানো সব ট্যুরের দৃশ্য নিয়ে খুব শীঘ্রই আসছি আমরা আপনাদের মাঝে, এবং আমাদের আজকের ভিডিওতে থাকবে শ্রীলঙ্কার সিটি ট্যুর, এবং ধাপে ধাপে আরও 2টি ধাপে আমরা পুরো শ্রীলঙ্কা ট্যুর আপনাদের সামনে তুলে ধরবো। শ্রীলঙ্কায় কি খাবেন, কোথায় থাকবেন, কি ঘুরবেন, কি দেখবেন, সমস্ত কিছু থাকবে আমাদের ভিডিওতে। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ট্রাভেল ব্লগগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই ভ্রমণ। তো আমার বাসা উত্তরাতে হওয়াতে নাকের ডগা এয়ারপোর্ট, খুব দ্রুত এয়ারপোর্টে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে 5টা 25-এ আমার ফ্লাইট। তো এয়ারপোর্টে ঢুকে গেলাম। তো ঢোকার পরেই শুরু হলো ইমিগ্রেশনের ঝামেলা। আজকে আমার ফ্লাইটের দিনে ইমিগ্রেশনের প্রচুর ঝামেলা ছিল। নেপাল এবং শ্রীলঙ্কাগামী যাত্রীদের সবাইকে সেকেন্ডারি ইন্সপেকশন করতেছিল। আমার পাসপোর্টে তো অনেক দেশের ভিসা, অনেক দেশের সিল, তারপরেও শ্রীলঙ্কা আমার আগে যাওয়া ছিল, তারপরে অনেক ঝামেলা করছে। তো ঝামেলা শেষ করে অল্প একটু টাইম পাইছিলাম লাউঞ্জে বসার। লাউঞ্জ থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে আসলাম প্লেনের কাছাকাছি। এই প্লেনটাতে করে আমি যাব আজকে শ্রীলঙ্কাতে, যেটা ইন্ডিয়ার চেন্নাইতে 4 ঘন্টা ট্রানজিট আছে। এবারে ট্রাভেলটা আমি একটু বাজেট ট্রাভেল করতেছি, এই জন্য বাজেট এয়ারলাইন্স, ট্রানজিট এয়ারলাইন্স এগুলো বেছে নিছি, এবং কিভাবে কত টাকায় কোথায় যাচ্ছি সবই বিস্তারিত বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। শ্রীলঙ্কার সৌন্দর্য, শ্রীলঙ্কা ভ্রমণের খরচ সব কিছুই বলবো। তো প্লেনে ওঠার আগে দেখি কো পাইলট সাহেব ঘুম আসছে ওনার, ঝিমুচ্ছিল। যাই হোক, তো প্লেনে ঢোকার পরে পড়ছি আর এক সমস্যায়। প্লেনে ঢোকার পরে এত মশা ঢুকছে আমাদের সাথে। আমরা 300 প্যাসেঞ্জার ঢুকছি, আমাদের সাথে মনে হয় 3000 মশা ঢুকছে। উত্তরাতে প্রচুর মশা, সবাই জানেন, ঢাকার মশা, এগুলো ঢুকছে প্লেনে। দেখেন পুরা প্লেন ভরা, দেখেন মশা দেখাচ্ছি। প্লেন ভরে গেছে, সমস্ত যাত্রীরা বিরক্ত হয়ে গেছিল। ইভেন ক্রুদের বলতেছিল যে করেন, আমাদের এই মশাগুলো মারার ব্যবস্থা করেন। তো এটা তো এয়ারলাইন্স, প্লেনের ভিতর তো বিষাক্ত স্প্রেও ব্যবহার করা যাবে না। তো প্লেন যখন চলা শুরু করছে, মশার জন্য কই চলে গেছে। তো যাওয়ার আগে আমি আবার কতগুলো মারছি, মোটামুটি 10-15টা মশা আমি মারছি। যাই হোক, মশা মারতে মারতে পৌঁছে গেলাম চেন্নাইতে। চেন্নাইতে যেয়ে পড়ছিলাম একটা ঝামেলায়। এরকম একটা জায়গায় আমাদের রাখছিল যেখানে কোনো খাবার কিছু ছিল না। ওইখানে খাওয়ার জায়গা ছিল না। অনেকক্ষণ থাকার পরে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে একটা মেয়ে আসছে ট্যাব নিয়ে এসে বলতেছে কে কি খাবেন অর্ডার দেন। দেন যাদের কাছে ইন্ডিয়ান রুপি ছিল অথবা ডুয়াল কারেন্সি কার্ড ছিল তারাই খাবার অর্ডার দিতে পারছিল। আমি কোনোরকম একটা বিরিয়ানি অর্ডার দিয়ে ঘড়ি দেখতে দেখতে খাইছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার একটু পরেই আবার বিমানের টাইম হয়ে গেছে, মানে ইন্ডিয়া টু শ্রীলঙ্কার যে সেকেন্ড পোর্শনটা ফ্লাইটের। তো ওটাতে করে রাত্রে 2টার সময়, আলহামদুলিল্লাহ রাতে 2টার সময় আমি পৌঁছে গেলাম শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে। তো শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্ট অনেক সুন্দর। আমি মনে করছিলাম এইখানের ইমিগ্রেশনও ঝামেলা হবে, বাট আমার আগে শ্রীলঙ্কা আসা ছিল বিধায় ওরা কিছুই করে নাই, জাস্ট পাসপোর্টটা দেখেই সিল মেরে ছেড়ে দিচ্ছে। ইমিগ্রেশন শেষ করে একটা সিম কার্ড কেনা দরকার ছিল। তো এখানে আমাদের যে দেশে যেটা রবি, সে এক্সিয়াটার এখানে ডায়লগ নামে ওরা করে। তো 30 জিবির এনি টাইম প্যাকেজ 1799, আর হলো 20 জিবি 1399। যেহেতু আমি মাত্র 4 দিন থাকবো, সো 20 জিবি ইজ এনাফ ফর মি। দেন আই হ্যাভ টেকেন দ্য 20 জিবি প্যাকেজ। তো ভদ্রলোক সব প্রসিডিউর শেষ করে আমার পাসপোর্ট ফেরত দিল, কিছুক্ষণের ভিতরে সিমটাও দিয়ে দিবে। দেন সিমটা ঢোকায় পরবর্তী কাজ শুরু করবো। সিম টিমকে নিয়ে এয়ারপোর্টের এক্সিট ডোর দিয়ে এক্সিট নিয়ে বের হয়ে আসলাম আমি। রাত বাজে এখন 2টা 20। এই হলো কলম্বো এয়ারপোর্টের রাতের ভিউ। আমি একটা ট্যাক্সি বা টুকটুক যাই পাই একটা কিছু খুঁজতেছি, এখান থেকে আমার হোটেলে যাইতে হবে। এয়ারপোর্ট টু কলম্বোতে আমার এয়ারপোর্টের যে নির্দিষ্ট ট্যাক্সি আছে ওইগুলোতে আমার কাছে ভাড়া চাইছিল শ্রীলঙ্কার 4000 রুপি। বাট আমি একটু আগায় মেন রোডে গিয়ে ওইখান থেকে দামাদামি করে একটা ট্যাক্সি নিচ্ছি, যেটা আমার কাছ থেকে নিচ্ছে 3000 রুপি। 1000 রুপি এখানে সেফ। তো রাতে শ্রীলঙ্কা দেখতে দেখতে 20 থেকে 25 মিনিটের ভিতরে আমি পৌঁছে গেছিলাম আমার হোটেলে, এবং হোটেলে প্রবেশ করে লম্বা একটা ঘুম। তখন আর হোটেল ভিডিও করি নাই। এখন আমি আপনাদেরকে সকালবেলা আমি দেখাবো এই সকালবেলার ভিউ। এইটা ছিল আমার হোটেল, সি অন ফোর্ট।
এটা একটা 3 স্টার মানের হোস্টেল, এটা অ্যাকচুয়ালি হোস্টেল। এই হোস্টেলটা কেমন হয় দেখাচ্ছি। এই হলো হোস্টেলের ভিতরে, মানে দোতলা সিস্টেম বেড। এক রুমের ভিতরে মোটামুটি আমরা 8 জন, এক রুমে 8 জন লোক থাকে, সবই বিদেশি ছিল। এটার আমার ভাড়া পড়ছিল $12 মতো, যে বাংলাদেশ টাকায় 1500-1600 টাকার মতো হবে হয়তো। তো এইটা শ্রীলঙ্কার একটা পশ এরিয়া, আমাদের গুলশান, বারিধারা, বনানীর মতো এরিয়া। এই জন্য এটার এই ভাড়াটা একটু বেশি, হোস্টেল হওয়া সত্ত্বেও 1000-1500 টাকা ভাড়া এটা। তো এরিয়াটা দেখলেই বুঝবেন অনেক পুরাতন শহর কলম্বো। আমি আজকে থেকে দেখানো শুরু করব কলম্বো শহর। এখানকার স্ট্রাকচারটা দেখেন, বিল্ডিংগুলো দেখেন, মানে খুবই সুন্দর করে রাখছে। বাট এরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে ভালো লাগে এরা অনেক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং গোছানো। এরা ট্রাফিক আইনও মোটামুটি ভালো ফলো করে। এই ভিডিওটা আমি বানাচ্ছি যারা মূলত ট্রাভেল করেন, ট্রাভেলের খরচ, এই ধরনের টুকিটাকি ডিটেলস জানতে চান তাদের উদ্দেশ্য করে। বাট এই জন্য বকবকানি বা কথা একটু বেশি হয়ে যাচ্ছে। কারো বিরক্ত লাগলে এই শুরুর দিকটি স্কিপ করতে পারেন, টেনে গিয়ে সামনে গিয়ে দেখতে পারেন। সামনে আমি শ্রীলঙ্কা শহরের আরও ভিতরের জিনিসগুলো দেখাবো। তো আর ধৈর্য থাকলে দেখতে পারেন, কারণ খুঁটিনাটি অনেক তথ্য থাকবে এই ভিডিওতে। তো সকালবেলা আমি কোনো ব্রেকফাস্ট করি নাই, ব্রেকফাস্টের ওরকম জায়গাও খুঁজে পাই নাই। যেগুলো পাইছি ওগুলো হালাল হারামের বিবেচনায় আমি খাই নাই। তো আমি আর হোটেল থেকে বেরোয় আমি হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্র পাড়ের দিকে। শ্রীলঙ্কা শহরের, মানে কলম্বো শহরের ভিতরেই একটা বিচ আছে, গাল্লি বিচ বলে ওইটাকে। তো বিচটা অনেক সুন্দর, ওই বিচের দিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমার হোটেল থেকে ওইখানে হেঁটে যেতে 12-15 মিনিট লাগবে। এই জন্য আমি পায়ে হেঁটেই যাচ্ছি, আমি টুকটুক বা অন্য কোনো ট্যাক্সি সহায়তা নিচ্ছি না। তো যেতে যেতে একটা বিল্ডিং পাইছি, এই বিল্ডিংটা আপনারা চিনবেন সবাই। এটাতেই আপনার ওই শ্রীলঙ্কাতে আপনারা দেখছেন যখন ওই শ্রীলঙ্কা দেউলিয়া ঘোষণা হয়, ওদের প্রধানমন্ত্রীকে ওরা উৎখাত করে, এই বিল্ডিংটাতেই ওরা ঢুকে পড়ছিল সবাই। একদম সদল বলে যে একটা প্রসাদে ঢুকছিল না, এইটা সেই প্রসাদ। এই বিল্ডিংটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। তো যাই হোক, বিল্ডিংটা দেখে আমি, এই বিল্ডিংটা থেকে সমুদ্র ডিস্টেন্স মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, একদম সমুদ্র পাড়েই বলা যায় এটা। এখানে প্রচুর বিদেশি আসে, ইউরোপিয়ান, আমেরিকান বিদেশি দিয়ে শ্রীলঙ্কা ভরা। এত ট্যুরিস্ট শ্রীলঙ্কায়, আমি তো বুঝতে নাই যে বিদেশিরা শ্রীলঙ্কার এত পছন্দ করে। আমি চলে আসছি সমুদ্র পাড়ে, এবং সমুদ্র পাড়েই ওদের শ্রীলঙ্কার সবথেকে মানে অন্যতম বড় বা জনপ্রিয় একটা শপিং মল। শপিং মলের ভিতরে ঘুরে দেখাবো, অনেক বিদেশি ব্র্যান্ড আছে। তার আগে আমি একটু সমুদ্রটা দেখাই। এইটা হলো সমুদ্র, এটা ভারত মহাসাগর। এই সমুদ্র পাড়ে অনেক স্ট্রিট ফুড আছে। ওদের বেস্ট ফেভারিট একটা জিনিস হলো ওরা ফলগুলারে মশলা দিয়ে, লবণ দিয়ে খায়। নানান রকমের ফল, যার ভিতরে কয়েকটা আমি চিনি, পেয়ারা, জলপাই আর আনারস, এই 3টে আমি চিনলাম, বাকিগুলো চিনি না। তো আমি সকালে এখনো ব্রেকফাস্ট করি নাই, এখন প্রায় দুপুর 1টা বেজে গেছে, মানে আমার লাঞ্চ আওয়ার হয়ে গেছে। খুঁজতেছি যে আমার ব্রেকফাস্টের জন্য সুইটেবল কিছু পাওয়া যায় কিনা। আমি সকালের নাস্তার জন্য এই যে এখানে একটা মাছ ওরা সল্ট দিয়ে রেখে দিছে, এইটা, আর এই যে এখান থেকে চিংড়ি সহ যেটা জিনিসটা আছে, নাম জানি না কিছুরই, এগুলো অর্ডার করলাম। এটা অর্ডার করার পরে ইনস্ট্যান্ট ফ্রাই করে দেয়, কিছু মশলা টশলা দিয়ে হয়তো দিবে, সার্ভ করবে। গরম গরম ভেজে একটা রুটি দিয়েছি, এ লিটল বিট মাছ সাথে রুটি, একটু সালাদ দিয়ে সার্ভ করতেছে। দেখি খাবার টেস্ট হয়নি, ও রুটিটাও ভেজে দিতে হয়, তার মানে এটাও কাঁচা। আচ্ছা, এই যে মাছটা নিলাম আমি, এটা হলো 300 রুপি। এই ছোট চিংড়ির ইয়াটা 100 রুপি, আর এবং ওই রুটিটা হলো 150 রুপি। সব মিলে আমার এখানে হয়েছে বিল 400 আর 150, 550 রুপির ব্রেকফাস্ট নিলাম আমি। দেখি এবার খাইতে স্বাদ হয় কিনা। তো এরপরে খাবারটা নিয়ে আমি বসে গেলাম রাস্তার পাশেই। আর তো কোনো বসার জায়গা ছিল না এখানে, অ্যাকচুয়ালি সবাই দাঁড়ায় দাঁড়ায় খায় ম্যাক্সিমাম মানুষ। তো খাবারটা স্বাদ ছিল, বেশ মজাই লাগছিল, ঝাল লবণের একটা দারুণ কম্বিনেশন ছিল। তো আমি খাইতে বসার পরে আমার এখানে কাক আসছে খাইতে, মানে আমার খাবার উপর ভাগ বসাইতে আসছে, ওরা খাবার চাচ্ছিল। তো ওদের সাথে খাবার ভাগাভাগি করে খাওয়া শেষ করে এখান থেকে আমার চা খাইতে মন চাইছিল, বাট চা না পাইলাম একটা জুস বার। এক হলো
জুসটা ভাবছিলাম পিওর অরেঞ্জ জুস টুটিকা টুটিকা টাইপের কিছু একটা, মোটামুটি একটা ছ্যাঁকা খালি। ছোট একটা পয়েন্ট বলে রাখি, পরামর্শ সবার প্রতি, দেশে হোক বা বিদেশে হোক, আমরা যেথায় ঘুরতে যাই আমাদের যে গার্বেজগুলো, আমাদের পানির বোতল, জুসের ক্যান বা যাই হোক, এগুলো নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। কারণ আমাদের মতো ট্রাভেল প্রেমী আমরা যারা আছি, ট্রাভেল করতে ভালোবাসি, অন্তত আমাদের নিজেদের প্রয়োজনেই আমাদের উচিত আমাদের ট্রাভেলের জায়গাগুলোকে পরিষ্কার রাখা। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে আগাচ্ছি সমুদ্র পাড়ের দিকে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে মাঠটা, আমি লাস্ট টাইম যখন আসছিলাম এটা সবুজ ছিল। এখন উইন্টার সিজন, তো মানে উইন্টার তো হয় না শ্রীলঙ্কাতে, বাট এখন বৃষ্টি কম হয় বিধায় ঘাসগুলো মরে গেছে, না হয় মাঠটা পুরা গ্রিন থাকে, দেখতে খুব সুন্দর লাগে। একটা কামান তাক করে রাখছে, ভালোই লাগতেছে। কাস্ট আয়রনের তৈরি, অনেক পুরাতন এটা, বাট অরিজিনাল না, এটা কিন্তু দামি। এটা শ্রীলঙ্কার জাতীয় নিদর্শন, সিংহের হাতে তরবারি। শ্রীলঙ্কার পতাকায় ক্রিকেটারদের জার্সিতে এই লোগোটা আমরা আগেও দেখছি। এদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা দেখেন, কি সুন্দর সুন্দর বিল্ডিং, কি সুন্দর সুন্দর শপিং মল। আর আমরা এদেরকে দেউলিয়া বলে তিরস্কার করি। কোন মুখে যে আমরা এদের দেউলিয়া বলি আমি নিজেও জানি না। আসলে এদের দেউলিয়া বলার রাইট অ্যাটলিস্ট আমাদের নাই, কারণ ওরা একটা পরিস্থিতিতে পড়ছিল দুর্নীতির কারণে, পরবর্তীতে খুব দ্রুতই ওরা এটা রিকভার করে ফেলছে। ওদের এইখানে কিন্তু এখন বেশ ভালো আছে, ওরা অনেক ভালো আছে আগের থেকে। আমি দুঃখিত, আজকে অনেক বেশি কথা বলে ফেলতেছি, বাট চলে আসতেছে কথা আমার ভিতর থেকেই। তো যাই হোক, এই হলো সমুদ্র। এটার পানি কিন্তু স্বচ্ছ নীল। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এটা ভারত মহাসাগর। খুবই সুন্দর লাগে সমুদ্রের এই ঢেউগুলা। নিচে পাথরও দেখা যায়, পানি এতটা স্বচ্ছ। এই বিচে আসলে আপনি যথেষ্ট সময় কাটাতে পারবেন। এখানকার ওয়েদার, এখানকার ফুড, স্বচ্ছ সাগরের অপরূপ দৃশ্য, এগুলো আপনাকে আকর্ষণ করবে এবং লম্বা সময় কাটাতে পারবেন। ওইটা যেটা দেখা যাচ্ছে ওইটা মোস্ট প্রবাবলি শ্রীলঙ্কার সমুদ্র কোনো বন্দর, বাণিজ্যিক বন্দর মেবি ওইটা। সমুদ্র পাড়ে মাঠ, সমুদ্রের ঢেউ, কিছুটা হেঁটে হেঁটে নিচে দেখবো, আপনাদেরকে দেখাবো। দেখতে থাকেন। এটা দেখা শেষ হলে আমি সামনের যে বড় শপিং মলটার কথা বলছি ওটার ভিতরে যাব এবং ওটার ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাবো। এখন আমি যাব অন গালি ফেস শপিং মলটার ভিতরে। দেউলিয়ার দেশের শপিং মলে ঢুকতেই রোলেক্সের শোরুম, চোখে পড়ার মতো। এই দেশে মানুষের কাছে টাকা না থাকলে রোলেক্স কাদের কাছে বিক্রি করে? আরমানি এক্সচেঞ্জ, ওয়ান অফ দ্য ফেমাস ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আরও অনেক অনেক ব্র্যান্ড এখানে। মার্কেটটা অনেক সুন্দর, দারুণ পরিপাটি, দারুণ লাক্সারিয়াস ব্র্যান্ড দিয়ে ভরা একটা মার্কেট। শুধু ঘুরলাম এই মার্কেটে, কিছু কিনি নাই, জাস্ট দেখালাম আপনাদেরকে সুন্দর একটা শপিং মল। তো ঘোরাফেরা শেষ করে বেরিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি আবার রুমের দিকে। বিকালে মানে সিটি ট্যুর দেবো একটা, একটু রুমে রেস্ট নেই। বিকালে ঘুরতে বেরোইছি, আসছিলাম শ্রীলঙ্কার মেইন ট্রেন স্টেশন কলম্বো ফোর্টে। আইসেই পড়ছে আন্দোলনের মুখে। কি একটা বিষয় নিয়ে যেন প্রচুর আন্দোলন হচ্ছে এখানে। এইটা হলো কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন, আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম পুরাতন একটা রেলওয়ে স্টেশন। আমি মূলত এই রেল স্টেশনে আসছি হলো আগামীকালকে আমি সিগিরিয়া যাব। সিগিরিয়া যাওয়ার একটা টিকিট কাটতে। সিগিরিয়া ব্যাপারে একটু বলে রাখি, আগামী ভিডিওতে দেখাবো। সিগিরিয়া হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ, একটা মানে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া বিশ্বের একটা অন্যতম ঐতিহ্যবাহী ট্যুরিস্ট প্লেস সিগিরিয়া। এই স্টেশনের 17 নম্বর একটা কাউন্টার আছে যেটা থেকে ইন্টারসিটি ট্রেনের টিকিট পাওয়া যায়। আমি এখন আসছি ওই কাউন্টারেই টিকিট নেওয়ার জন্য।
1600 শ্রীলঙ্কান রুপি দিয়ে কলম্বো টু সিগিরিয়ার একটা সেকেন্ড ক্লাস টিকিট আমি নিয়ে নিলাম। আর ট্রেনে যাওয়ার একটাই উদ্দেশ্য, শ্রীলঙ্কার ট্রেন জার্নিটা আমি শুনছি অনেক সুন্দর হয়, পাহাড় এবং গহীন জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন চলে। তো সেটা আগামী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো বিকেলবেলা আর একটু রেস্ট করে সন্ধ্যায় আমি শ্রীলঙ্কার পেট্টা মার্কেট নামে একটা মার্কেট আছে, যেটা আমাদের গুলিস্তানের সাথে কম্পেয়ার করতে পারেন। এখানে সব কিছু পাওয়া যায়, আল্লাহর দুনিয়ার যত জিনিস প্রয়োজন সবই এখানে পাবেন এবং কম দামেই পাওয়া যায়। সব কপি এবং চাইনিজ প্রোডাক্ট, লোকাল কম দামি প্রোডাক্টে ভরা একটা মার্কেট, খুবই জনপ্রিয় এই মার্কেটটা। এই পেট্রা মার্কেটটা রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটেই। তো মোটামুটি একটু হাঁটাহাঁটি করে দেখে শুনে, একটু পথশিল্পীর গান শুনে আমি রাতের খাবারের জন্য হালাল রেস্টুরেন্ট খুঁজতেছিলাম এবং এইখানে একটা হালাল রেস্টুরেন্ট আছে, আমি দেখাচ্ছি। এই হলো আপনার রেলওয়ে স্টেশনটা, ঠিক রেলওয়ে স্টেশনের পাশেই হালাল রেস্টুরেন্ট, আমি কাছ থেকে দেখাচ্ছি। আল বাথা হোটেল অ্যান্ড বেকারি। কলম্বো শহরে আপনারা কেউ ঘুরতে আসলে এই রেস্টুরেন্টে খাইতে পারেন। এটার খাবার মান খুবই ভালো, আমি আগে গতবার যখন আসছি তখনও খাইছি এবং সম্পূর্ণ হালাল। মুসলিম মালিক, মুসলিম কর্মচারী। গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ভর্তা, সবজি, নানান রকম শ্রীলঙ্কার রেসিপিতে খাবার এখানে পাবেন। খাবারগুলো বেশ সুস্বাদু। ইন্টারেস্টিং একটা খাবার দেখাই, এটা হলো গরুর চামড়া। গরুর চামড়া পশম ফেলে কুচি কুচি করে কেটে এটা ভুনা করছে। তো গরুর চামড়া খাওয়া হালাল, অনেক দেশে মানুষ খায়, আমরা খাই না, তাই আমরা এটা সম্বন্ধে জানিও না মনে হয়। গরু মাংস, ভাত, বিশ্বের যেই প্রান্তে যায় এই খাবারটা পাইলে আর অন্য খাবার খাইতে মন চায় না আমার। অতিরিক্ত শুকনা মরিচের ঝাল দিয়ে রান্না করা গরু মাংস, সাথে লেবু, খুব মজা করে তৃপ্তি করে রাতের খাবারটা খেয়ে রুমে ফিরে যাব। আসল শ্রীলঙ্কার ট্যুর শুরু হবে আগামীকালকে থেকে। প্রচুর পরিমাণে ঝাল খেয়ে ঘেমে গেছিলাম। বাইরে আসার পরে দারুণ একটা বাতাস দিছে আল্লাহ, এত সুন্দর মিষ্টি ঠান্ডা একটা বাতাস, পুরো মানে যে গরমটা লাগছিল ঝালে ওইটা কেটে গেল। ভাবছিলাম রুমে চলে যাব, কিন্তু মাত্র 8টা বাজে, এত তাড়াতাড়ি রুমে যা ঘুম আসবে না। সো আর একবার একটু সমুদ্র পাড়ে ঘুরতে আসলাম। তো সমুদ্র পাড়ে এসে মজার একটা জিনিস দেখলাম, কোনো একটা মাদ্রাসা, আবাসিক মাদ্রাসার ছাত্রদেরকে হুজুররা সমুদ্র পাড় ঘুরাইতে নিয়ে আসছে। ওরা খেলতেছে, ওরা খেলনা কিনতেছে এবং হুজুরদের ব্যবহার যেটা দেখলাম আমি, ওরা এত ফ্রেন্ডলি হুজুররা ওদের সাথে মিশে, যেটা আমাদের দেশে আমি খুব কমই দেখছি। আমাদের দেশে হুজুর মানে শাসন করে শুধু, এখানে হুজুররা খুব মানে আন্তরিকভাবে ওদের সাথে খেলতেছে, ঘুরতেছে। তো কোরআনের পাখিদের এই আনন্দ ঘন মুহূর্ত দেখে সমুদ্রের ছলছলানির শব্দে আরেকবার শুনে রুমে গিয়ে ঘুমাবো এবং কালকে থেকে শ্রীলঙ্কার মেইন ট্যুর শুরু হবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেন, আর নেক্সট অ্যাডভেঞ্চারাল ট্যুরগুলো দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক দারুণ দারুণ জিনিস দেখাবো ইনশাআল্লাহ।